এটি বিগ ক্রিস্টাল, সম্ভবত এখন পর্যন্ত তৈরি করা বিশ্বের সবচেয়ে সফল পণ্য। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনি এই কলমটি বাড়ি, অফিস, স্কুল প্রায় সব জায়গায় পাবেন। এই আইকনিক ডিজাইনটি পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছেছে এবং আপনার জীবনে কোনো না কোনো সময়ে আপনি প্রায় নিশ্চিতভাবে এই কলমটি ব্যবহার করেছেন। 1950 সালে বাজারে আসার পর থেকে 100 বিলিয়নেরও বেশি বিগ কলম বিক্রি হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলমগুলির মধ্যে একটি। সত্যি এই বিষয়টা আশ্চর্যজনক যে ডিজাইনটি 70 বছরেরও বেশি সময় ধরে একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন আনা হয়নি এবং এটি এখনও বিশ্বে আধিপত্য বজায় রেখেছে। প্রতিদিন 14 মিলিয়ন বিক্রি হওয়ার সাথে সাথে এই কলমটি বিশ্বে যে প্রভাব ফেলেছে তা সত্যি স্মরণীয়। কলমের দাম কমেছে এবং সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু কিভাবে এই কলম এত সাফল্য পেল? চলুন ফিরে যাই পেছনের ইতিহাসে। অতীতে কলম ছিল খুবই ব্যয়বহুল এবং এটা ব্যবহার করাও ছিল খুবই কঠিন। পাখির পালক দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কুইলগুলো ছিল অগোছালো এবং ক্রমাগত কালিতে ডুবিয়ে রাখতে হতো। লেখার সময় স্ক্র্যাচ তৈরি হতো, এই কারণে লেখাকে একটি শিল্পের ফর্ম হিসেবে দেখা যেত। এবার 19 শতকে এলো ফাউন্টেন পেন, যা লেখার অভিজ্ঞতায় উল্লেখযোগ্য উন্নতি এনেছিল, যা ধাতব নিব ব্যবহার করত। যদিও এটি ছিল উন্নত, তবে এটি ছিল স্ক্র্যাচি এবং কালি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারত না। ভাবুন তো, একজন শিক্ষার্থী যিনি কুইল পেন ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কালির বোতলটি তার পাশে, মাঝে মাঝে কালি ফুরিয়ে গেলে আবার তা ডুবিয়ে নিতে হয়। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সময় লাগে, কারণ কলমটি মাঝে মাঝে লেখা বন্ধ করে দেয়। এই সমস্যাগুলো লেখালেখিকে আরও কঠিন করে তোলে। এবার 19 শতকের শেষ ভাগে আমেরিকান উদ্ভাবক জন লাউড একটি বিপ্লবী ধারণা নিয়ে এলেন, যা লেখার হাতিয়ারের ভবিষ্যৎকে চিরতরে বদলে দিল। লাউড এমন একটি লেখার হাতিয়ার তৈরি করলেন যা একটি পাতলা নিবের পরিবর্তে একটি ছোট বল ব্যবহার করে কাগজে কালি ছেড়ে দেয়। এই নকশাটি ছিল অভূতপূর্ব, কারণ এটি পূর্ববর্তী লেখার হাতিয়ারের তুলনায় অনেক সহজ এবং আরও পরিষ্কারভাবে লেখার অভিজ্ঞতা প্রদান করত। যদিও লাউডের এই ধারণাটি যুগান্তকারী ছিল, তবে তার নকশাটি কাগজে ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না। কলমের এই বলটি কাগজকে ছিঁড়ে ফেলত এবং সঠিকভাবে কালি প্রবাহিত হতো না। যদিও ব্যবহারিকভাবে ব্যর্থ হয়েছিল, তবু এটি বল পয়েন্ট কলমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তার ধারণাটি পরবর্তীতে উদ্ভাবকদের অনুপ্রাণিত করেছিল এবং বল পয়েন্ট কলমের নকশার ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জন লাউডের বিপ্লবী ধারণা ব্যর্থ হল। এর পরের কাহিনী আরও মজার। এরপর এলো লাসজলো বিরো, যিনি এই ধারণাটাকে কপি করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সমাধানটি কালিতে রয়েছে। 1938 সাল তিনি এমন একটি কলম তৈরি করতে সক্ষম হন যা একটি ছোট ঘূর্ণায়মান বল ব্যবহার করে কাগজে কালি প্রয়োগ করে। তিনি তেল ভিত্তিক কালি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তিনি এমন কালি তৈরি করলেন যেটা ঘন এবং দ্রুত শুকিয়ে যায়। এটি কৌশিক ক্রিয়ার মাধ্যমে কালি টেনে নিত এবং বলের উপর স্থিরভাবে ধরে রাখত। লাউডের ধারণার উপর ভিত্তি করে 1938 সালে লাসজলো বিরো বিগ নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। বিরো তার পরীক্ষাগারে কাজ করছিলেন, নানা ধরনের কালি নিয়ে পরীক্ষা করছিলেন। একদিন তিনি একটি পাতলা নল নিয়ে কালি ভর্তি পাত্রে ডুবিয়ে দেখেন যে কালি নিজে নিজেই উপরের দিকে উঠে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই কৈশিক ক্রিয়ার মাধ্যমে কালি বলের উপর ধরে রাখা সম্ভব। কৈশিক ক্রিয়া হলো কোনো তরল বস্তুকে প্রবাহিত করার একটি প্রক্রিয়া, বিশেষ করে একটি সংকীর্ণ স্থানের মধ্যে। এটি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতেও ঘটতে পারে। এটি কিভাবে কাজ করে চলুন দেখি। এই বলগুলি তরলের অণুগুলিকে একে অপরের সাথে এবং কলমের দেওয়ালের সাথে আকর্ষণ করে। যখন একটি কলমের ডগা কোনো তরলে ডুবানো হয়, তখন কৈশিক ক্রিয়াটি কাজ করা শুরু করে। তরলের অণুগুলি কলমের দেওয়ালের সাথে আকর্ষিত হয় এবং কলমের ভিতরে ক্ষুদ্র নলের মতো কাজ করে তরলকে উপরে টেনে তোলে। কৈশিক ক্রিয়া কলমের কালি রিজার্ভার থেকে কলমের ডগায় কালি সরবরাহে সাহায্য করে। আপনি একটি পাত্রে পানি নিন এবং তাতে কিছু রং মেশান। একটি সরু কাগজের টুকরা পানিতে ডুবান এবং পর্যবেক্ষণ করুন। আপনি দেখবেন কাগজটি পানিতে ডুবানোর সাথে সাথে রঙিন পানি কাগজের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে থাকে। এই উদাহরণটি কৈশিক ক্রিয়ার একটি সাধারণ প্রদর্শন। কাগজের কৈশিক টিউবগুলির মাধ্যমে রঙিন পানি উপরের দিকে উঠে আসে। ঠিক একইভাবে কলমের নিবের মধ্যে কৈশিক ক্রিয়ার মাধ্যমে কালি উঠে আসে এবং কাগজে লেখার সময় বের হয়।
বিরো তার ডিজাইনে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তার আবিষ্কৃত কলম দ্রুত দক্ষিণ আমেরিকায় জনপ্রিয়তা লাভ করে। তবে এখানে আরও একটি বড় ধরনের সমস্যা দেখা দেয়। উচ্চ উৎপাদন খরচের কারণে বিরোর কলম ছিল তুলনামূলকভাবে ব্যয়বহুল, যা অনেকেই কিনতে পারত না। আর এই জন্য ওখানেই থেমে গেল বিরোর স্বপ্ন এবং আবিষ্কৃত কলমের কোম্পানি। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। এর পরের কাহিনী ফরাসি নির্মাতা মার্সেল বিসকে নিয়ে। মার্সেল বিস বিরোর কলমটি দেখে মুগ্ধ হন এবং তিনি চিন্তা করলেন যে এই কলমকে আরও সস্তা ও ভর উৎপাদনযোগ্য করে বিশ্বব্যাপী বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব। এই চিন্তাধারার উপর ভিত্তি করে তিনি $2 মিলিয়ন বিরোর কাছ থেকে পেটেন্ট কিনে নেন এবং তারপর মার্সেল বিস একটি নতুন ডিজাইন তৈরি করেন, যা উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এরপর তিনি চিন্তাভাবনা করলেন তিনি এমন একটি কলমের ডিজাইন করবেন যা সস্তা এবং সহজে তৈরি করা যায়। তিনি সুইস ঘড়ি তৈরির যন্ত্রপাতি ব্যবহার করে 1 মিলিমিটারের ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্র স্টিল বলগুলিকে ভর উৎপাদনের জন্য একটি পদ্ধতি তৈরি করেন। মেশিন দিয়ে প্লাস্টিক কলমের বডি তৈরি করে একটি নিখুঁত ডিজাইন তৈরি করেন, যা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। মার্সেল বিস এমন একটি উন্নত ডিজাইন তৈরি করলেন যা সহজে এবং সস্তায় উৎপাদিত হতে পারে। 1950 সালে মাত্র $2 বাজারে আসা এই কলমটি একটি তাৎক্ষণিক সাফল্য ছিল। মার্সেল বিস অর্থনীতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং তিনি দ্রুত অন্যান্য মহাদেশে বিস্তৃত হন এবং সারা বিশ্বে কারখানা স্থাপন করেন। তার তৈরি করা বিগ ক্রিস্টাল কলম ছিল সাশ্রয়ী মূল্যের, টেকসই এবং ব্যবহারের সহজ। বিভিন্ন রঙে এই কলমটি পাওয়া যেত। এরপর থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে তোলে এই কলম। 1953 সাল নাগাদ প্রতি বছর 40 মিলিয়ন কলম বিক্রি হয়। বিগ ক্রিস্টাল বিশ্ব দখল করে। সাক্ষরতার হার 35% থেকে 90% চলে যায়। এই কলম ছাড়া জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। বিগ ক্রিস্টাল কলমের ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে একটি সহজ কার্যকরী ডিজাইন কিভাবে বিশ্বজুড়ে জীবনে পরিবর্তন আনতে পারে। এটি শুধু একটি কলম নয়, এটি এক ধরনের প্রতীক যেটি আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে মন্তব্য করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।